শ্রী চরণেশ্বর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এই যে আমাদের সাথে আছেন, পাশে আছেন, জানি একটাই উদ্দেশ্য আমাদের মতোই, যে অতীতকে একটু ফিরে দেখা আর সেই সব গুণী মানুষদের সান্নিধ্য পর্দার মধ্যে দিয়ে একটু ছুঁয়ে দেখা, যে তাদের কাছে কত কিছু লুকিয়ে রয়েছে, কত স্মৃতির আড়ালে কত স্মরণীয় ঘটনা লুকিয়ে রয়েছে, সেই সবগুলো আস্তে আস্তে জানতে পারছি। সেই শিল্পী মানুষদের আর একটু চিনতে পারছি, মনে হয় ছিলাম তো কাছাকাছি। এই তো সেদিন অনুষ্ঠান করলাম তার সাথে, কিন্তু তাকে কতটুকু জানি। আসলে শ্রীচরণেষু এই অনুষ্ঠানটির উদ্দেশ্যই তাই, আর সেই লক্ষ্য পূরণে আমরা কিন্তু আজকে এসেছি এমন একজন শিল্পীর কাছে, যিনি কি বলবো, ভীষণভাবে পুরনো আবার চিরনবীন। কেননা তার প্রাণশক্তির কাছে যে কোনো মানুষ হার মানবে। কি ছোটাছুটিটাই যে করতে পারেন, এই শিল্পকে নিয়ে কী পরিশ্রমটাই তিনি করতে পারেন, সেটা আমরা কথায় কথায় আসবো। বহু ছাত্রছাত্রী তৈরি করছেন, বহু অনুষ্ঠানে নানান শিল্পীদের সাথে রয়েছেন তিনি। তিনি না, আগে তার কাছে যাই, তারপর আস্তে আস্তে পরিচয় যারা চিনতে পারবেন তারা তো হেসে ফেলবেন, আর যারা চিনতে পারলেন না, খুব কম সংখ্যায় অবশ্য, তারা তাহলে এবার একটু চিনে নেবেন। তাহলে এবার বুঝতে পারছেন কেমন চেনা মানুষকে নিয়ে আজকে আমরা হাজির। আসলে আমরা হাজির চেনা মানুষটির বাড়িতে। কি সুন্দর নিপুণ করে সাজানো। এখন অবশ্য অসিত তরফদার এই মানুষটির ভরা সংসার, সুন্দর সাজানো গোছানো, ভারী সুন্দর একজন অর্ধাঙ্গিনী, যিনি প্রাণ দিয়ে সংসারটাকে আগলে রাখেন। আছে এক ভীষণ বাবাকে মাকে ভালোবাসা ছেলে। আর এবার নতুনটা বলুন। নতুনটা আমার ছেলের মানে বউ, আমার বৌমা। সে ঘর সাজাতে খুবই ভালোবাসে। আচ্ছা। এবং এই সব যে সব দেখছো, সব তার নিজের হাতে করা। আচ্ছা। কোথায় কোনটা বসবে না বসবে সব ভাবনা, সব কিছু সেই সাজানো গোছানো সব তার হাতে। তা সুতরাং মেয়ে ছিল না, মেয়ে হয়ে গেল। হ্যাঁ, আমি তো ছেলের বিয়ের সময় বলেছি যে আমি আমার ঘরে মেয়ে নিয়ে যাচ্ছি, বৌমা না। তাহলে এরকম একটা সুন্দর সংসারে সুন্দর অবস্থায় একজন শিল্পী মানুষ, এবার তার কাছে স্মৃতিকথা খুঁড়বো। আচ্ছা, প্রথমে আপনার কাছে যেটা জানা সেটা হচ্ছে, আপনি যে তবলা বাজান বা তবলা শিল্পটাকে ধরে আছেন, আপনার গুরু কে? গুরু এখানে বলতে গেলে প্রথমে আমি ছিলাম আলিপুরদুয়ার জংশনে। আলিপুরদুয়ার জংশনে শঙ্করদা বলে আমার গুরুজি, তার কাছে শেখা, শঙ্কর চক্রবর্তী। আচ্ছা। আলিপুর জংশনে বাবা 72-তে রিটায়ার করলে, তখন তার আগে অবধি ওখানে একটা রেলে ইনস্টিটিউটে আমাদের রেলের মানে অল ওয়েস্ট বেঙ্গল মিলে একটা কম্পিটিশন হয়েছিল। তাতে সেই বছরই আমি 71-এ তবলায় প্রথম হই। হ্যাঁ, আচ্ছা। রেল ইনস্টিটিউটে কম্পিটিশন করে। এবং আমার এই তবলা শিক্ষার মধ্যে একটা ব্যাপার আছে, আরও যখন ছোট, তো মা বলতো আমি নাকি বাবু হয়ে বসে হাঁটুর উপরে আঙ্গুল নাড়াচ্ছি। সেই দেখে মা বলেছিল যে ওকে তবলা শেখাতে হবে। সেই মার চোখে ধরা পড়েছে এবং মা তখন বলল যে ওকে তবলা শেখালে ভালো হবে। আমি না কি বলবো, শুধু আপনি নয়, আমি যে কোনো গুণী মানুষের কাছে, বা যেগুলো ধরুন আমরা পড়ছি বইয়ে, যে কোনো গুণী মানুষের জীবনে দেখেছি শুরুটা কোথাও মায়ের ছোঁয়া রয়েছে। 100 বার। কি অদ্ভুত না, আপনারটাও মিলে গেল। প্রত্যেকের জীবনে মায়ের অবদান, এটা মানে ভোলার না, কেউই ভুলতে পারবে না, কারো না কারো কিছু না কিছু। ব্যাপারে ভালো লাগলো যে আমরা সবসময় ছেলে মেয়েকে পড়াশুনো, বিশেষ কিছু নয় গান শেখো নয় নাচ শেখো, এরম একটা ধরে বেঁধে রাখি যে নির্দিষ্ট কিছু। কিন্তু মা তখনকার দিনে, আপনার মা ভাবলেন না, ছেলের যদি তবলাটা ভালো হয় তো সেটাতেই যাক। 100 বার। এইটা আমার খুব 100 বার। যেমন আমার ছেলে যখন ছোট ছিল, ওর একটু আমাদের বাড়িতে অন্য দাদা বা অন্যদের ছেলেমেয়েরা একটু খেলাধুলার জগতে সঙ্গে জড়িত। আমি নিজেও খেলতাম। আমার ওই গান বাজনার একটা দিক এবং খেলাধুলার একটা দিক। তাই নাকি? হ্যাঁ। কীরকম? আমি খেলাধুলা মানে বয়েজ হাই স্কুলে যখন আমি মাধ্যমিকে, আমি সুব্রত কাপে, আমারই একমাত্র রেকর্ড যে আমি 9-10 2 বছর সুব্রত কাপে ক্যাপ্টেন ছিলাম। আচ্ছা, তাই নাকি?
এটা কিন্তু আমি সুব্রত জানি না। কাপটা সুব্রত কাপটা খুবই নামি, অনেকেই জানবে। সুব্রত কাপটা আমাদের কলকাতায় গিয়ে এটা ফাইনাল হয়, হ্যাঁ হ্যাঁ তো খেলা। এবার সেই থেকে তারপরে আমাদের শিলিগুড়িতে এখন প্রতিষ্ঠিত যেটা জিটিএস ক্লাব, গ্লোব টটার স্পোর্টিং ক্লাব, আগে ছিল জিটিএস। তখন তো তিলক ময়দান, তো নাম ছিল তিলক ময়দান, এখন যেটা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন হয়েছে। এত সাজানো গোছানো ছিল না। এত সাজানো কোনো ছিল না তিলক ময়দান। তখন আমরা জিটিএস ক্লাবে প্রথম ফুটবল খেলে জিটিএস ক্লাবকে বি ডিভিশন থেকে এ ডিভিশনে তুলি। সেই দল মানে সেই গ্রুপে আপনি? আমি। আচ্ছা। এবং তারপরে আমি ফুটবল ছেড়ে দিয়ে ক্রিকেট খেলেছি, এবং ক্রিকেটে আমি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। গঙ্গোত্রী দিয়ে আমাকে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দিয়েছেন, এবং ভেটারেন্সেও খেলেছি। ভাগ্যে শ্রীচরণেশ, আমি নিজেই জানতাম না, এটা সত্যি জানতাম না। তো যাই হোক, গান বাজনার ব্যাপার নিয়ে তো তারপরে মা ওইরকম দেখে আমার ওখানে শিক্ষা শুরু। বাবা 72-তে রিটায়ার করলেন, তখন আমরা শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়ি চলে এসে গুরুজির কাছে যেখানে আমার সবচেয়ে বেশি শিক্ষা, সেটা হচ্ছে আনন্দ বোরাজজি, আমাদের আকাশবাণীর আনন্দদার কাছে। আমাদের শিলিগুড়ির যে কয়জন প্রতিষ্ঠিত আমরা সিনিয়র তবলা প্লেয়ার তারা অস্বীকার, সবাই বেশিরভাগটাই আনন্দদার কাছে শিখে, এবং আনন্দার এই অবদান। এবং তার পরবর্তীতে আমি কিছুদিন ঋষি মানুষ, হ্যাঁ, আমি জলপাইগুড়িতে জয়ন্ত সেনের কাছে গিয়েছি। জয়ন্তদাও খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। জয়ন্তদা হচ্ছে শ্যামল বোস, কলকাতায় যিনি তবলার আছেন। আপনি শ্যামল বোসের কাছে শিখেছেন? না, শ্যামল বোসের কাছে না, আমি জয়ন্ত, ওনার যে ছাত্র সিনিয়র জলপাইগুড়িতে আছে জয়ন্ত সেন, তার কাছেও আমি দীর্ঘদিন যেতাম এবং তালিম নিয়েছি। এবং তারপরে শিলিগুড়িতে এসে আমি বিভিন্ন শিল্পীর সঙ্গে, বাইরের এবং স্থানীয় শিল্পীদের সঙ্গে বাজিয়েছি। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি আমাদের আকাশবাণীতে সুনীল দাশগুপ্ত বলে একজন কম্পোজার ছিলেন, সুনীলদার থ্রুতে এখানে স্টেট ট্রান্সপোর্টের একটা প্রোগ্রাম হয়েছিল। তাতে তথ্যকেন্দ্রে কুমকুম চট্টোপাধ্যায়, আমাদের কলকাতায় আকাশবাণীর যে অমিয় চট্টোপাধ্যায় অ্যানাউন্সার, তার মিসেস বেহালায় থাকেন, উনি প্রোগ্রাম করতে এসেছেন। সুনীলদাই আমাকে খবর দিলেন, অসিত তোমাকে বাজাতে হবে। ওনার সঙ্গে বাজিয়েছি উইদাউট রিহার্সাল। সবচেয়ে বড় কথা, এটা গান বাজনার জগতে সবচেয়ে বেশি যারা ইয়েতে আছে বুঝবে, উইদাউট রিহার্সালে, বিশেষ করে তবলা প্লেয়ার ওই মাপের একজন শিল্পীর সঙ্গে বসা উইদাউট রিহার্সালে কী জিনিস, ভিতরে একটা ভয় ভয়। ওই মাপের আর্টিস্টের সঙ্গে আমি বাজাতে বসছি। আমরা এখানে আপনাকে ওইভাবেই দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে আপনি রিহার্সাল হচ্ছে না, কোনো রকম শিল্পীর সঙ্গে যোগাযোগ হয়নি, কিন্তু আপনি মঞ্চে বসে সেই ভয়টা নিয়ে বসে আমি নিজে, উনিও খুব প্লিজড। ঋতু গুহর সঙ্গে আমি বাজিয়েছি, এটা আমার একটা বড় প্রাপ্তি। আচ্ছা, বাঘাযতীন পার্কে ওনার ওই রকম মাপের শিল্পী। আর সবচেয়ে আমি অবাক হয়েছি, অত ওনার সবই জানা, তাও ওনার যারা এটা দেখেছে ওনাকে প্রোগ্রামে, নোটেশন বই পুরো নিয়ে বসা, প্রতিটা গান নোটেশন, মানে এতখানি রবীন্দ্রনাথের উনি সূক্ষ্মভাবে মানে অনুষ্ঠানগুলো অনুসারী। এবং তার থেকেও আর একটা বড় প্রাপ্তি, আমাদের শিলিগুড়িতে রবীন্দ্রসঙ্গীত দীর্ঘদিন চর্চা করেছেন মিন্টু রায় আছেন, মিন্টুদার যে গুরুমা সুচিত্রা মিত্র, আচ্ছা, ওনার সঙ্গেও আমার বাজানো, আমি নিজেই সাক্ষী দেখেছি। এটা বাজিয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। এবং রবীন্দ্রসঙ্গীত আমি বহুদিন গান বাজনার সঙ্গে যুক্ত, তো আমার 50-52 বছর শুধু তবলা বাজি। 72-তে বা তার আগে 2 বছর 3 বছর থেকে আমি আলিপুর জংশনে, তারপরে শিলিগুড়িতে। এবং এটাই আমার প্রফেশন। আমি আকাশবাণীতেও ক্যাজুয়াল আর্টিস্ট ছিলাম, তবলা প্লেয়ার, দূরদর্শনেও অনেক প্রোগ্রাম করেছি। তো এখন আচ্ছা, আপনার কখনো মনে হয়নি যে তবলা ছাড়া আমি গান বাজনার অন্য কোনো দিকে যেতে পারতাম, এরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ, এরকম এটা পরবর্তীকালে মনে হয়েছে যে এটা বেশি আরও আমি ফিল করেছি যখন এই করোনার পরিস্থিতিটা আসলো। আচ্ছা, তখন তো আমাদের মানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে শিল্পীরা বেশি এফেক্টেড হয়েছে। এবং যাদের যেসব শিল্পীদের এটাই প্রফেশন, অনেক শিল্পী আছে আমাদের কলকাতা হোক বা আমাদের উত্তরবঙ্গে যে কোনো, যে একটা কিছু চাকরি করে তার সঙ্গে এটা রয়েছে। এবং সেটা তোমারও অনেক আর্টিস্টকেই আকাশবাণীর সূত্রে তুমিও জানো এরকম, যে অনেক শিল্পী যে চাকরি করছে তার সঙ্গে এটা। আমাদের মতো শিল্পী যাদের এটাই প্রফেশন, তারা তখন একটা সময় মনে হয়েছে যে আমি কি করলাম, আমার তাহলে এই লাইনে আসাটা ঠিক হয়নি, এই হতাশাটা ভীষণ। এবং অনেকে মানে খুব দুঃখের সঙ্গে আজকে আমি এটা বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমি কয়েকজনের ঘটনা জানি যে তারা এমনও পরিস্থিতি হয়েছে যে কেউ যেটা কল্পনা করতে পারেনি, বাজারের মধ্যে বসে মাছ বিক্রি করছে, একজন তবলা প্লেয়ার শিলিগুড়ির, আমার থেকে অবশ্য অনেক জুনিয়র। তো এই পরিস্থিতিতে করোনার সময় আসার পরে আমার
মনে হয়েছে যে একটা অন্য কিছু এই লাইনে না গিয়ে, বা আমি এটা খুব আমার ক্ষোভের জায়গার থেকে বলছি, যে আমার মনে হয়েছে যে গান বাজনার লাইনটা যদি সেই মাপের আজকে মানে একে প্রফেশন হিসেবে নেওয়ার অনেক রিস্ক রয়েছে, অনেক রিস্ক, ঝুঁকি রয়েছে অনেক যদি এটা সাইডে একটা চাকরি করে আর একটা প্রফেশন মতো হতে পারে, সেটা সেই র্যাঙ্কে। মানে আমি একটা সুযোগ পেয়েছিলাম অনেক আগে শিলিগুড়িতে আসার পরে, যে কলকাতায়, কিন্তু তখন কলকাতায় 5টা বছর আমাকে থাকতে হতো, সেই থাকার জায়গাটা আমার ছিল না। আচ্ছা, 5টা বছর থাকলে পরে আমি সেই সুযোগটা পেতাম। কিন্তু দেখুন একটা কথা বলি, যদি এটা যে করোনার সময় যে হতাশাটা আপনাকে ধরেছে, সেটা সব শিল্পীরই হয়েছে, এবং যে কোনো চাকরির ক্ষেত্রেও হয়েছে। কত জায়গায় চাকরিতে ছাঁটাই হয়েছে, প্রচুর ছাঁটাই হয়েছে, তারপরে ওয়ার্ক ফ্রম হোম হয়ে মাইনে কম, কাজ কম, এই সব হয়েছে অনেক। এবং তোমার কথাটা কেটে আমি একটা কথা বলি, যে যারা সরকারি চাকরি করতো তাদের একরকম, যে ঠিক আছে, কিন্তু প্রাইভেট সেকশনে প্রচুর ছেলে মেয়ে চাকরি করে। সেই তোলপাটটা শুধু আপনাকে নয়, সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ, আমরা যেন ভুলে যাই সেই দিন, যেন আর না আসে। ঈশ্বরের কাছে বলি বারবার যেন না আসে আর ওই দিন। কিন্তু এটা ঘটনা যে দেখবেন সাধারণ চাকরির মধ্যে ওই একটা ঠিক যে বাজারটা ঠিকঠাক আসে, কিন্তু আপনার মতন প্রফেশন করে শিল্পের সঙ্গে জড়িয়ে থাকাতে যে মনের আনন্দ, এটা আমি এখনো বলছি এই করোনার পরিস্থিতির পরেও, যখন মানে অনেক কিছুই আমার অনেক পরিবর্তন হয়ে গেছে, গান বাজনার অনুষ্ঠানও কমে গেছে, বয়সও হয়েছে, সবকিছু, কিন্তু আমি এইটা করে যে মনের আনন্দটা পাই, সেই জিনিস আমি হয়তো চাকরি, যে কোনো জায়গায় চাকরি করলে আমি হয়তো পেতেন না। তখন আপনার ওই সন্ধ্যেবেলা। আচ্ছা, অনেক জানলাম, আরো জানবো। আচ্ছা, যে শিল্পীর কাছে যে শিল্প ভাবনা নিয়ে আমরা এখানে এলাম, শিল্পীর এই বর্ণময় জীবন, সেখানে ওই শিল্পটার একটু ছোঁয়া কিন্তু আমাদের অনুষ্ঠানের জন্য প্রয়োজন আছে। আমরা একটু শুনবো আর দর্শকদের শুনিয়ে ছাড়বো, কিন্তু তার আগে একটু বিরতি নিয়ে নিই।